হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন। আজকের ক্লাস সিক্সের সায়েন্স বা পরিবেশ থেকে থার্ড ইউনিটের জন্য সাজেশান দিচ্ছি বন্ধুরা, উত্তর সহ একদম 100% দায়িত্ব নিয়ে বলছি। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো শুধু পরিবেশের নয়, তোমাদের আগে ইতিহাস, ভূগোল এবং অঙ্কেরও সাজেশান দিয়েছি। তাই বন্ধুরা, যারা এখনও ইতিহাস, ভূগোল, অঙ্কের সাজেশানগুলো দেখোনি, তোমরা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে সার্চ করে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও। আর শুধু সাজেশান নয়, উত্তর সহ দিচ্ছি এবং কিছু আদর্শ স্কুলের, ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ করিয়ে দিচ্ছি। তাই মন দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা। ওইখান থেকে তোমরা একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা বেশিরভাগই কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো বন্ধুরা, এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না। তো প্রথম হচ্ছে নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ থেকে বলছি। নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর সহ বলছি। সরল যন্ত্র কাকে বলে? যেসব সাধারণ জিনিস দিয়ে বল প্রয়োগ করে সহজে বাধা অতিক্রম করা যায়, অর্থাৎ কঠিন কাজ সহজে করা যায়, তাকে সরল যন্ত্র বলে। যেমন হাতুড়ি, ছুরি, কাঁচি, শাবল, স্ক্রু, সুচ, কলম, এইগুলো হচ্ছে সরল যন্ত্রের উদাহরণ। আর জটিল যন্ত্র কোনগুলো? সেলাই মেশিন, ছাপার যন্ত্র, কম্পিউটার, মোটরসাইকেল, এইগুলো হচ্ছে জটিল যন্ত্র। আরও সব এই ধরনের যন্ত্র হচ্ছে জটিল যন্ত্র। কম্পিউটার হবে, যদি বলে একটি জটিল যন্ত্রের উদাহরণ, তখন তোমরা কম্পিউটার বলবে। বা কম্পিউটার কী ধরনের যন্ত্র? জটিল যন্ত্র। এবারে লিভার কাকে বলে? লিভার কাকে বলে? যে সরল যন্ত্র একটি আলম্ব বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে তাকে আমরা বলবো লিভার। তাহলে লিভার কাকে বলে, মানে সরল যন্ত্র কাকে বলে? বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্রকে লিভার বলে। বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্রকে কি বলে? লিভার। এটা একটা প্রশ্ন, ইংলিশে লিভার বলে। লিভার কাকে বলে? যে সরল যন্ত্র একটি আলম্ব বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে তাকে সরল যন্ত্র বা লিভার বলে। এই লিভার তিন প্রকারের আছে। কি কি আছে? প্রথম শ্রেণীর লিভার আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার আছে এবং তৃতীয় শ্রেণীর লিভার আছে। তো কাকে বলে এবং উদাহরণ। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে এবং উদাহরণ বুঝতে পেরেছো না? যে লিভারের মাঝখানে আলম্ব থাকবে এবং দুই দিকে থাকবে বল আর ভার, তাকে আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার। একদিকে থাকবে বল আর একদিকে থাকবে ভার। একদিকে থাকবে বল আর একদিকে থাকবে ভার, আর মাঝখানে কি থাকবে? আলম্ব। প্রথম শ্রেণীর লিভার। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে টিউবওয়েলের হাতল, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আসে একদম প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ভীষণ আসে, একদম 100% বলছি। এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পাবে। তাহলে টিউবওয়েলের হাতল, কাঁচি, হাতুড়ি, সাঁড়াশি, বেলচা, পাল্লা, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এবং এটা তার ছবিটাও দেখে নাও। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? না, যে লিভারের মাঝখানে বাধা থাকবে আর দুই দিকে, একদিকে বল আর একদিকে আলম্ব থাকবে। জাঁতি জানো? জাঁতি এইখানে সুপুরি থাকে, এইখানে হাত দিয়ে বল প্রয়োগ করা হয় আর এখানে জাঁতিটা লাগানো থাকে, আলম্ব থাকে। এটা দ্বিতীয় শ্রেণীর লিভারের ছবি। উদাহরণ কি? না, জাঁতি, এক চাকার গাড়ি আর নৌকার দাঁড়। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? যে লিভারের মাঝখানে বাধা থাকবে এবং এক প্রান্তে আলম্ব থাকবে আর এক প্রান্তে বল থাকবে। তৃতীয় আর উদাহরণগুলো বললাম, জাঁতি, এক চাকার গাড়ি, নৌকার দাঁড়। তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে? যে লিভারে মাঝখানে বল থাকবে আর একদিকে থাকবে আলম্ব আর একদিকে থাকবে বাধা। ছবিটা দেখে নাও। যেমন মানুষের হাত আর চিমটা, ছিপ মানে বড়শি, মানুষের চোয়াল আর মিষ্টি তোলার যন্ত্র, এইগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। ভীষণ ইম্পর্টেন্ট আসবে, আছে বলছি বন্ধুরা, বারবার মন দিয়ে করে যাবে অবশ্য। নততল কাকে বলে? না, হেলানো যে তলের সাহায্যে বল প্রয়োগ করে সহজে বাধা অতিক্রম করা যায়। হেলানো যে তলের সাহায্যে বল প্রয়োগ করে, মানে কম বল প্রয়োগ করে বা বল প্রয়োগ করে সহজে বাধা অতিক্রম করা যায়। যেমন মই, সিঁড়ি, ড্রাম গড়িয়ে তোলার তক্তা, এগুলো হচ্ছে নততল। বুঝতে পেরেছ? নততল সূক্ষ্মকোণে থাকবে সবসময়ের জন্য। নততল সূক্ষ্মকোণে থাকবে। স্ক্রুয়ের গায়ে যে প্যাঁচ থাকে তা আসলে কি? তা আসলে নততল। এই জন্য স্ক্রু খুব সহজে ঢুকে যায় কম বল প্রয়োগ করে। পেরেকের চেয়ে স্ক্রুর সুবিধা বেশি কেন? না, স্ক্রুয়ের মধ্যে নততল আছে আর পেরেকের মধ্যে নততল নেই। বুঝতে পেরেছো? কুয়ো থেকে জল তোলার যন্ত্র কি সরল যন্ত্র ব্যবহার করা হয়? না, পলি বা
কপিকল, কুয়ো থেকে জল তোলার জন্য, কুয়ো থেকে জল তোলার জন্য কী সরল যন্ত্র ব্যবহার করা হয়? না পুলি, পুলি, পুলি বা কপিকল ব্যবহার করা হয়। বুঝতে পেরেছ? আর কপিকলের কেন্দ্রে যে আলম্ব বা দণ্ড থাকে তাকে কি বলে? না অ্যাক্সেল। কপিকলের কেন্দ্রে যে আলম্ব বা দণ্ড থাকে তাকে কি বলে? তাকে বলে অ্যাক্সেল বলে, তাকে অ্যাক্সেল বলে। বুঝতে পেরেছ? এরপরে সরল যন্ত্রকে বিজ্ঞানের ভাষায় কি বলে আমরা একটু আগে বলে দিয়েছি, লিভার বলে। আর আলম্ব কাকে বলে ওটাও বলে দিয়েছি, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বলে। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বলে, এটাও আমরা বলে দিয়েছি। এরপরে দশম অধ্যায়, এইটুকু, এই কয়েকটা মাত্র প্রশ্ন ছিল নবম অধ্যায়ে, তাই তোমরা অবশ্যই সেশনটা ফলো করবে। কম প্রশ্নগুলো দিচ্ছি, এইগুলোর মধ্যে থেকে একদম আসবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। এবারে দশম অধ্যায়, জীব বৈচিত্র্য তার শ্রেণীবিভাগ। জীব বৈচিত্র্য তার শ্রেণীবিভাগ দশম অধ্যায়। প্রজাতি কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, একদম আসবেই আসবে। একই বৈশিষ্ট্যযুক্ত জীব যারা নিজেদের মধ্যে বংশবৃদ্ধি করে তাদের প্রজাতি বা স্পিসিস বলে। একই বৈশিষ্ট্যযুক্ত জীব যারা নিজেদের মধ্যে বংশবৃদ্ধি করে তাদের প্রজাতি বা স্পিসিস বলে। মানুষ যে আমরা, মানুষের প্রজাতির বা মানুষ বিজ্ঞানসম্মত নাম কি? না হোমোসেপিয়েন্স। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স, একদম আসবেই আসবে এটা। ঠিক সেরকম বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? না প্যান্থেরা টাইগ্রিস। রুই মাছের লেবিও রোহিতা, এরকম কয়েকটা বিজ্ঞানসম্মত নাম লিখে রাখবে। তোমাদের মানুষ আর বাঘটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। বুঝতে পেরেছো? এবার বিজ্ঞান এই প্রজাতি বা জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেছে? বিজ্ঞানীরা এটা কয়েকটি ভাগে ভাগ করেছেন। একটা আছে অ্যানিমালিয়া, প্রজাতিতে মানে প্রাণী যারা, অ্যানিমালিয়া বলছে। আর একটা হচ্ছে প্লান্টি, উদ্ভিদদেরকে প্লান্টি বলছে। আর একটা আছে ফাঞ্জাই, ছত্রাকদেরকে ফাঞ্জাই বলছে। আর একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে ছোটোখাটো যারা, এগুলো খুব ক্ষুদ্র ব্যাকটেরিয়া রাজ্য। আর একটা প্রোটোজোয়া যারা এককোষী, তাদের প্রোটোজোয়া বলছে। আর একটা আছে ক্রোমিস্টা, বিশেষ ধরনের এককোষী, তাদের বলছে ক্রোমিস্টা। এতগুলো ভাগে ভাগ করেছে। বুঝতে পেরেছ? এককোষী প্রাণীর উদাহরণ দাও। প্রাণী বলেছে অ্যামিবা, প্যারামেসিয়াম, বুঝতে পারে, প্লাজমোডিয়াম, ভাইভাক্স, এককোষী প্রাণী, এককোষী প্রাণী বলেছে। আর এককোষী উদ্ভিদ হলে ইউগ্লিনা, ভলভক্স, এগুলো হচ্ছে এককোষী উদ্ভিদ। আর জীব ও জড়ের মধ্যে মধ্যবর্তী পর্যায়ের বস্তু কি? এটা একদম আসবেই আসবে। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, হ্যাঁ, যেটা আসবেই আসবে, ভাইরাস। ভাইরাস উদ্ভিদও নয়, প্রাণীও নয়, জীবও নয়, জড়ও নয়, এরকম প্রায় সব বৈশিষ্ট্য থাকে। ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, ভাইরাস, দশম অধ্যায়। একদম আসবেই আসবে বন্ধুরা, একদম মন দিয়ে করে যাবে দশম অধ্যায় যেগুলো বলছি। এরপরে যে প্রশ্নগুলো আছে দশম অধ্যায়ের, দেখো যে আর্থ্রোপোডা বা সন্ধিপথ কাকে বলে? আর্থ্রোপোডা বা সন্ধিপথ, সন্ধিপথ নাম দেখে বুঝতে পেরেছ, যে সকল প্রাণীর তার পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত তাদের সন্ধিপথ বলে, যেমন মাকড়সা, চিংড়ি, কাঁকড়া। যে সব সন্ধিপথ বা ইংলিশে বলছে আর্থ্রোপোডা, যে সকল প্রাণীর পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত তাদের সন্ধিপথ বা আর্থ্রোপোডা বলে। মোলাস্কা বা কম্বোজ কাকে বলে? মোলাস্কা বা কম্বোজ যে সমস্ত প্রাণীর মাংসল পথ মানে পথ থাকে বা পা থাকে, মাংসল পা থাকে, পথ থাকে, পথ থাকে, আর নরম গায়ের বাইরে বা ভিতরে চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলক থাকে। তাহলে কাকে বলবো আমরা কম্বোজ বা মোলাস্কা কাকে বলবে? যে সকল প্রাণীর মাংসল পা থাকে আর নরম গায়ের বাইরে বা ভিতরে চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলক থাকে, তাকে আমরা বলবো কি? মোলাস্কা বা কম্বোজ। যেমন কি শামুক, ঝিনুক, অক্টোপাস। অক্টোপাসের কিন্তু খোলকটা বাইরে থাকে না, হ্যাঁ, যে চুন জাতীয় যে শক্ত খোলকগুলো দেহের ভিতরে থাকে। এবারে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল কাকে বলে এবং উদাহরণ? ভীষণ ইম্পর্ট্যান্ট, বারবার বলছি, যেগুলো বলছি ওইগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তাই ওইগুলো একদম মন দিয়ে তোমরা অবশ্যই করবে বন্ধুরা। তো যেটা বললাম যে অ্যানিমালিয়া, অঙ্গুরিমাল, অ্যানিলিডা বা অঙ্গুরিমাল কাকে বলে? দেখো নাম দেখে বুঝতে পারছো, অঙ্গুরিমাল মানে আংটি, আংটির মতো গোল গোল খণ্ড দিয়ে তৈরি। যে সমস্ত প্রাণীর দেহ আংটির ন্যায় কতগুলো খণ্ড দিয়ে তৈরি তাদের অঙ্গুরিমাল বা অ্যানিলিডা বলে। যেমন কেঁচো, জোক, কেন্ন আর বিছা, এগুলো তোমরা লক্ষ্য করেছো যে বিশেষ করে কেন্ন তোমরা দেখেছো, সবাই কেঁচোও দেখেছো, গোল 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 আংটির মতো খণ্ড দিয়ে তৈরি। এবারে
অ্যাস্কোহেলমিনথিস বা গোলকৃমি, অ্যাস্কোহেলমিনথিস বা গোলকৃমি আমাদের দেহের মধ্যে থাকে, বুঝতে পেরেছো, গোলকৃমি আমাদের থাকে। আর প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি, চ্যাপ্টা কৃমি তো বুঝতে পেরেছো, চ্যাপ্টা। অ্যাকাইনোডার্মাটা বা কন্টক ত্বক, নাম দেখে বুঝতে পেরেছো, কন্টক ত্বক মানে ত্বক মানে গা বা গায়ে যে চামড়া সেগুলো কাটা কাটা থাকবে, কন্টক ত্বক, বুঝতে পেরেছো, এরকম এরকম থাকে। এবারে এগুলো উদাহরণ আছে, এগুলো অ্যাকাইনোডার্মাটা, কন্টক ত্বক, এগুলো আছে, প্লাটিহেলমিনথিস, চ্যাপ্টা কৃমি, এগুলো আছে। এবারে মাছের মধ্যে দেখো কোনো কোনো মাছের হাড় আছে মানে অস্থি আছে, আর কোনো কোনো মাছের হাড় বা অস্থি নেই, তরুণাস্থি আছে। যেমন আমাদের এই যে কান আর নাকের যে উপরের অংশটা আর বা কানের যে বাইরের অংশটা, হ্যাঁ, এগুলো কি হচ্ছে, মুড়ে দিয়ে ছেড়ে দিলে আবার সোজা হয়ে যায়, মানে অস্থি দিয়ে তৈরি নয়, তরুণাস্থি দিয়ে তৈরি। সেই রকম তরুণাস্থি দিয়ে তৈরি মাছ কি আছে না, শঙ্কর। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তরুণাস্থি বিশিষ্ট মাছের উদাহরণ কি, শঙ্কর, মানে হাড় থাকে না, হাড়ের মতো কিন্তু হাড় নয়। আর অস্থিযুক্ত যেটা কাঁটা বা হাড় থাকে সেটা হচ্ছে রুই, কাতলা, এগুলো হচ্ছে পুঁটি মাছ, এত ছোটো মাছ তারও কিন্তু কি থাকছে, অস্থি আছে, বুঝতে পেরেছো, অস্থিযুক্ত মাছ। এগুলো দশম অধ্যায় চলছে, এরপরে এখনও দশম অধ্যায় চলছে। দেখো বন্ধুরা মন দিয়ে দশম অধ্যায়ের প্রশ্নগুলো যেগুলো বারবার বলছি ইম্পর্টেন্ট আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কেবল দিচ্ছি, তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। তো উভচর বা অ্যামফিবিয়া কাকে বলে বা বৈশিষ্ট্য, উভচর নাম দেখে বুঝতে, উভয় মানে জলেও বাস করে আর স্থলেও বাস করে, বুঝতে পেরেছো, তাকে উভয়চর বলবে। এবং এরা মেরুদণ্ড আছে এদের, শ্বাসঅঙ্গ পরিণত অবস্থায় ফুলকা, অপরিণত অবস্থায় যখন জলে থাকে, যখন ছোট থাকে তখন ফুলকা, আর যখন পরিণত হয়ে যায় মানে বড় হয়ে যায় ডাঙায় আসার জন্য তাদের ফুসফুস, বুঝতে পেরেছো। ব্যাঙাচির থাকে ফুলকা আর বড় ব্যাঙের থাকে ফুসফুস, ব্যাঙাচির শ্বাসঅঙ্গ ফুলকা, এটা একটা প্রশ্ন আছে, ব্যাঙাচির শ্বাসঅঙ্গ কী। আর ওদের হৃৎপিণ্ডে 3টা প্রকোষ্ঠ থাকে, ওদের হৃৎপিণ্ডে 3টে প্রকোষ্ঠ থাকে, যেমন সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ, এগুলো হচ্ছে উভয়চর বা অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য হলো কি, 3টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে, তাদের ছোট অবস্থায় থাকে শ্বাসঅঙ্গ ফুলকা, বড় হয়ে গেলে হয় ফুসফুস, এবং জলে ও স্থলে উভয় জায়গায় এরা বসবাস করে, বা জীবনচক্রের জন্য এদের অবশ্যই জল দরকার হয়। এবার সরীসৃপের বৈশিষ্ট্য, সরীসৃপ তোমরা জানো বুকে ভর দিয়ে যারা চলে এবং মেরুদণ্ড আছে, আর দেহে শুষ্ক আঁশ আছে, শুষ্ক মাছের মতো আঁশ নয়, পিচ্ছিল নয়, শুষ্ক আঁশ থাকে। আর এরা ডিম পাড়ে, এরা ডিম পাড়ে। আর হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠ, মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ, পাখির হৃৎপিণ্ড সম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ, কিন্তু সরীসৃপের হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4টি, বুঝতে পেরেছো, মানে বুঝতে পারলে, যেমন সাপ, কুমির, টিকটিকি, এগুলো হচ্ছে সরীসৃপ, এগুলো উদাহরণ আছে সাপ, কুমির, টিকটিকি, বুঝতে পেরেছো। এবার বিরুৎ বা দুর্বল বা হার্বস কাকে বলে, বিরুৎ বা দুর্বল কাণ্ড বা হার্বস কাকে বলে, বুঝতে পেরেছো, এটা আছে। আর গুল্ম বা শ্রাবস কাকে বলে, আর বৃক্ষ বা ট্রি কাকে বলে উদাহরণ তোমাদের টেক্সট বইতে 146 পৃষ্ঠায় পাবে। বিরুৎ মানে যাদের কাণ্ড দুর্বল, বুঝতে পেরেছো, বা যাদের কাণ্ডের ভিতরে অনেকের ফাঁপা আছে, যেমন ঘাস আর বাঁশ, বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে ধান গাছ, গম গাছ, এগুলো হচ্ছে বিরুৎ, বুঝতে পেরেছো। আর গুল্ম বা শ্রাবস কি না, যাদের নির্দিষ্ট একটি কাণ্ড নেই, বুঝতে পেরেছো, এবং যারা হচ্ছে ঝোপের মতো, বেশি উচ্চ নয় আর কম উঁচু নয়, তাকে বলবে গুল্ম। যেমন ধরো জবা গাছ আর গোলাপ গাছ, এরা হচ্ছে গুল্ম। এরা বৃক্ষ মানে তো জানো আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, এগুলো হচ্ছে কী হচ্ছে বৃক্ষ, তোমাদের 146 পেজে আছে টেক্সট বইতে। শ্যাওলা বা থ্যালোভাইটা গোষ্ঠী, যেসব উদ্ভিদের মূল কাণ্ড, পাতা, ফুল কিছুই নেই, দেহ হড়হড়ে কিন্তু খাদ্য তৈরি করতে পারে, তাদের শ্যাওলা বলবে, যেমন স্পাইরোগাইরা। তাহলে শ্যাওলা কাকে বলবে না, যারা খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদ, কিন্তু এদের দেহে মূল কাণ্ড, পাতা নেই, বুঝতে পেরেছো, তাদের আমরা বলবো শ্যাওলা। এবং এদের অনেকেরই দেহ হড়হড়ে হয়, বুঝতে পেরেছো। জলের রেশম কাকে বলে, শ্যাওলাকে। কেন বলে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জলের রেশম কাকে বলে এবং কেন বলে, শ্যাওলাকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, একদম আসে, এটা প্রায় আসে, জলের রেশম কাকে বলে, শ্যাওলাকে। কারণ ওই জলজ যে শ্যাওলাগুলো কিছু কিছু সরু সরু সুতোর মতো এবং হড়হড়েও চকচকে, রেশম যেমন চকচক করে এবং মসৃণ হয়, বুঝতে পেরেছো, আর সরু হয়, লম্বা হয়, সেরকম ওই শ্যাওলাগুলো ওই রকম, সেই জন্য তাদেরকে জলের রেশম বলা হয়। এবারে মস বা ব্রায়োফাইটা কাকে বলে, এটা করে রাখবে, তোমাদের টেক্সট বইতে আছে। উভচর উদ্ভিদ কাকে বলে, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, আসবে মস বা ব্রায়োফাইটাকে,
কারণ জীবনচক্রের কোনো না কোনো সময় এদের স্যাঁতস্যাঁতে পরিবেশ বা জল দরকার হয়। উভচর প্রাণীরা উভচর হয়, উদ্ভিদ উভচর হওয়াটা অস্বাভাবিক মনে হবে, কিন্তু উদ্ভিদরা উভচর মধ্যে কী আছে, মস বা ব্রায়োফাইটা। ক্যাপসুল কোন উদ্ভিদে দেখা যায়, এটাও মসের দেখা যায় বা বৈশিষ্ট্য একটা। এবারে ফার্ন বা টেরিডোফাইটার বৈশিষ্ট্য, ফার্ন বা টেরিডোফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যদি বলে এইগুলি উদাহরণ। এবং টেরিডোফাইটা আর ব্রায়োফাইটার পার্থক্য আসবে যে এরা হচ্ছে উভচর, এরা উভচর নয়, এদের ক্যাপসুল থাকে, এদের ক্যাপসুল থাকে না, এরকম প্রশ্নগুলো। দেহ মূল কাণ্ড পাতা আছে কিন্তু ফুল বা ফল হয় না, কাদের না ফার্নে, ফার্নের বা টেরিডোফাইটার। দেহে মূল কাণ্ড পাতা আছে কিন্তু কি হয় না, ফুল ও ফল হয় না, যেমন শুশুনি আর ঢেঁকি শাক। এখান থেকে অন্য প্রশ্ন আসে, পরে যাচ্ছি। শুশুনি আর ঢেঁকি শাক, শুশুনি শাক আসলে কি, এটার প্রশ্ন আসে। শুশুনি শাক আসলে কি না, আমরা বলবো টেরিডোফাইটা বা ফার্ন, টেরিডোফাইটা বা ফার্ন। এবারে ব্যক্ত বীজি বা জিমনোস্পার্ম কাকে বলে? ব্যক্ত মানে বুঝতে পারছো, ব্যক্ত আর গুপ্ত। ব্যক্ত বীজি বা জিমনোস্পার্ম কাকে বলে না, এরা হচ্ছে, বুঝতে পেরেছো, এটা হচ্ছে ব্যক্ত বীজি আর একটা আছে গুপ্ত বীজি। ব্যক্ত বীজি আর গুপ্ত বীজি, বুঝতে পেরেছো? মানে ব্যক্ত বীজিতে কি হচ্ছে, ফল গঠিত হয় না, ফল গঠিত হয় না, যেমন কি পাইনাস আর সাইকাস। এটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম আসবেই আসবে, একদম আসবে ব্যক্ত বীজি আর গুপ্ত বীজি, বুঝতে পেরেছো? একদম আসবে ব্যক্ত বীজি, বা ইংলিশে কি বলছে, জিমনোস্পার্ম, অর্থাৎ ফল গঠিত হয় না, আর পাতা সাধারণত সরু হয়, আর ফল গঠিত, যেমন কি পাইন আর সাইকাস, পাইন আর সাইকাস। এবার বীজপত্রী বা মনোকটিলিডন উদাহরণ দাও, বুঝতে পেরেছো? সাধারণত এদের কি আছে, এদের মানে সমান্তরাল শিরাবিন্যাস আছে, যেমন নারকেল, গম, ধান, ভুট্টা, এরা একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডন যেগুলো, এদের সাধারণত মানে কি থাকে, জালিকাকার শিরাবিন্যাস থাকে, ছোলা, মটর, কুমড়ো, সর্ষে। এখানে গম দেখো, গমকে মনে হবে দুটো বীজপত্র, কিন্তু না, গম কিন্তু একবীজপত্রী, বুঝতে পেরেছি? আর সর্ষেকে মনে হবে একবীজপত্রী, কিন্তু না, সর্ষে হচ্ছে দ্বিবীজপত্রী। এই গম আর সর্ষে কিন্তু বেশি আসে, তাই মন দিয়ে করবে অবশ্য বন্ধুরা। তো 10 অধ্যায়ের আর বাকি কিছু প্রশ্ন আছে, করাচ্ছি। 10 অধ্যায়ের যদিও আগে বেশিরভাগ বলে দিয়েছি 10 অধ্যায়ের যে প্রশ্নগুলো, দেখো এই যে জলে সবুজ সিল্কের মতো যেগুলি থাকে সেগুলো আসলে কি না, শ্যাওলা। জলে যে সবুজ সুতোর মতো যেগুলো থাকে সেগুলো আসলে কি না, শ্যাওলা। জলে রেশম বা ওয়াটার সিল্ক কাকে বলে না, শ্যাওলাকে। জলে রেশম বা ওয়াটার সিল্ক, ইংলিশে বলেছে, জল মানে ওয়াটার, সিল্ক মানে রেশম, কাকে বলে না, শ্যাওলাকে। পাঁচিলের গায়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসে, পাঁচিলের গায়ে বর্ষাকালে সবুজ নরম, বুঝতে পেরেছো? পাঁচিলের গায়ে, হ্যাঁ, বর্ষাকালে সবুজ নরম, বুঝতে পেরেছ, ফুলের মতো বা ফুলের নরম যে চাদরের মতো একটা আস্তরণ পড়ে, তাকে কি বলে না, মস। পাঁচিলের গায়ে দেখবে সবুজ একটা আস্তরণ পড়ে, বুঝতে পেরেছো, তাকে আমরা কি বলবো, মস বলবো। মসকে ইংরেজিতে বায়োফাইটা বলে, আগে বলে দিয়েছি। শুষ্নীয় আসলে কি, এটা আগে বলেছি। একটা আছে ফার্ন, ঢেঁকি শাক কি বলেছি, ওইটা ফার্ন, বুঝতে পেরেছো? ব্যক্তবীজি ওটাও বলেছি, ব্যক্তবীজি কাকে বলে, ব্যক্ত আর গুপ্ত, বুঝতে পেরেছো? ব্যক্ত মানে কি, ফল হয় না, বলে দিয়েছি। গুপ্ত মানে কি, ফল হয়, ফলের মধ্যে বীজটা থাকে, যেমন আম, জাম, এগুলো আমরা জানি। এগুলো হচ্ছে 10 অধ্যায়। আরও 2-1টা প্রশ্ন, যেটা আগেও বলেছি। সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? দেখো, আর জালিকা শিরাবিন্যাস, তোমরা দেখবে বাঁশ পাতা বা কলা পাতা বা তাল পাতা সোজা সোজা, শিরা পাতায় দাগগুলো সোজা সোজা। তেজপাতা, বাড়িতে যে রান্না হয় তেজপাতা, যেটা দেখবে তাকে বলেছে সমান্তরাল শিরাবিন্যাস। আর জালিকাকার শিরাবিন্যাস, তোমরা পান, বট, অশ্বত্থ, লাউ, কুমড়ো, এই সমস্ত গাছের পাতা দেখবে জালিকাকার। এর আম, এগুলো দেখবে এদিকে গেছে ওদিকে গেছে, তাকে বলে জালিকাকার শিরাবিন্যাস, বুঝতে পেরেছো? আর এখান থেকে এটা একদম মানে আসবে বলা যেতে পারে। এরকম দেওয়া থাকবে, মস আর ফার্ন দের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। কার না, ফার্নের, মসের নয়। কার পাতা, ফার্নের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। এবারে শ্যাওলাদের, এই যে শ্যাওলা, মস, ফার্ন, কার দেহে মূল কাণ্ড পাতা থাকে না, বুঝতে পেরেছি? একটু আগে আমরা বলে দিয়েছি শ্যাওলা। এবারে স্পাইরোগাইরা বা জল রেশম একটি শ্যাওলা না মস না ফার্ন, কোনটা হবে না, শ্যাওলা হবে না, স্পাইরোগাইরা। আর ঢেঁকি শাক একটি ফার্ন হবে না, মস হবে না, শ্যাওলা হবে না, ফার্ন হবে, এটা আমরা আগে বলে দিয়েছি। এই যে দইয়ের সাজা আসলে কি, ভীষণ ইম্পর্টেন্ট, এর পরেও বলেছি, আগেও বলছি। দইয়ের সাজা আসলে কি না, এটা ব্যাকটেরিয়া। দইয়ের সাজা আসলে কি
ব্যাকটেরিয়া। সব ধরনের ব্যাকটেরিয়া কোন রাজ্যে রাখা হচ্ছে না মনেরা। সব ধরনের ব্যাকটেরিয়া কোন রাজ্যে রাখা হচ্ছে মনেরা। বুঝতে পেরেছ? আর কোষ কাকে বলে? আমাদের দেহ, জীবদেহ, উদ্ভিদ এবং প্রাণী সকল জীবদেহ বলছি, ছোট ছোট ঘর বা কুঠুরির মতো দিয়ে তৈরি, তাকে বলা হচ্ছে কোষ বিজ্ঞানের ভাষায়। তাহলে কোষ কাকে বলে? না, জীবদেহ যে ছোট ছোট কুঠুরি বা ঘরের মতো অংশ দিয়ে তৈরি তাকে কোষ বলে। আর কোষের মাঝখানে একটা গোলাকার অংশ থাকে তাকে বলে নিউক্লিয়াস। তাকে বলে নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস কাকে বলে? কোষের মাঝখানে বেশিরভাগ কোষেরই থাকে একটা গোলাকার অংশ থাকে তাকে বলে নিউক্লিয়াস। ব্যাকটেরিয়ার কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। আদর্শ কোষে নিউক্লিয়াস থাকে, ব্যাকটেরিয়া কোষে নিউক্লিয়াস থাকে না। বুঝতে পেরেছ? ম্যালেরিয়া রোগের লক্ষণ কি? কাঁপুনি দিয়ে জ্বর। ম্যালেরিয়া রোগের লক্ষণ কি? কাঁপুনি দিয়ে জ্বর। বুঝতে পেরেছ? এককোষী উদ্ভিদের উদাহরণ আমরা আগে বলে দিয়েছি, ওখানে ভলভক্স। এককোষী প্রাণীর উদাহরণ বলে দিয়েছি, ইউগ্লিনা অ্যামিবা, প্রাইমেসিয়াম। ব্যাঙের ছাতা বা মাশরুম আসলে কি? ভীষণ ইম্পর্টেন্ট, একদম আসবেই আসবে। ব্যাঙের ছাতা বা মাশরুম আসলে কি? না ছত্রাক। ব্যাঙের ছাতা বা মাশরুম আসলে কি? ছত্রাক। আর পাউরুটি বা পচা লেবুর গায়ে যে কালো সবুজ বা নীলচে সাদা আস্তরণ পড়ে সেগুলো আসলে কি? না ছত্রাক। বুঝতে পেরে? পাউরুটি মানে যেগুলো বাসি হয়ে যায়, পচে যায়, বেশি দিন হয়ে যায়। বা লেবু গায়ে যে কালচে সবুজ বা নীলচে সাদা আস্তরণ পড়ে সেগুলো আসলে কি? না সেগুলো আসলে ছত্রাক। দাঁত হাজা, চুলকানি, খুশকি এগুলোর কারণ কি? না ছত্রাক ঘটিত রোগ। দাঁত হাজা, চুলকানির এগুলোর কারণ হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। এবারে আমরা 11 অধ্যায়ে যাচ্ছি। 11 অধ্যায়ে যাচ্ছি আমরা। 11 অধ্যায়। এবারে আচরণবিধি বা বিহেভিয়ার কয়েকজন বিজ্ঞানীর নাম, এরকম প্রশ্ন আসে। আচরণবিধি যেমন চার্লস ডারউইন আর জ আরি ফ্যাবো। চার্লস ডারউইন ইংল্যান্ডের, আর হচ্ছে জ হ্যারি ফ্যাবো হচ্ছে ফ্রান্সের। আচরণবিধি বা বিহেভিয়ার বিজ্ঞানী। বুঝতে পেরেছ? আমাদের ভারতেরও আছে সেলিম আলী, তোমরা জানো ভারতের আছে সেলিম আলী, রাঘবেন্দ্র। যাই হোক, আমরা পরের দিকে যাচ্ছি। আর রতনলাল ব্রহ্মচারী আমাদের ভারতেরও এরা বিজ্ঞানী। সে পাখির হতে পারে, বাঘের হতে পারে, পিঁপড়ের হতে পারে, বলচার হতে পারে, আচরণ নিয়ে গবেষণা করেছেন। বুঝতে পেরেছ? এবার শুঁয়োপোকা সারিবদ্ধভাবে চলাচল প্রথম কে আবিষ্কার করেন? ওই ফ্রান্সের জ অ্যারি ফেবা। বুঝতে পেরেছ? এটি আবিষ্কার করেন। শুঁয়োপোকার যে সারিবদ্ধভাবে চলে এইগুলো তিনি কী করেন? আবিষ্কার করেন। আর পাখিদের বোকামি ওই হেভিংগাইল পাখি যেটা, কে আবিষ্কার করেন? না টিন বার্জন। পাখিদের বোকামি কে আবিষ্কার করেন? টিন বার্জন। এটা ইন্টারেস্টিং। দেখো, হাঁস ডিম ফুটে বেরোবার সময়, বুঝতে, যাকে প্রথম দেখে তাকেই মা বলে তার পিছনে পিছনে ঘুরতে দেখে। হাঁস ডিম ফুটে বের হওয়ার সময় যাকেই প্রথম দেখে তাকেই মা ভাবে। বুঝতে পেরেছ? এটা প্রথম কে দেখান? না লরেঞ্জ। এটা প্রথম কে দেখান? না লরেঞ্জ। মৌমাছির নাচ ভাষা কে আবিষ্কার করে? নাচের ভাষা মানে কখনো গোল হয়ে ঘুরছে, কখনো ইংরেজি আটের মতো ঘুরছে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ফন ফ্রিস। এটা একদম আসবেই আসবে। মৌমাছির যে নাচের ভাষা, মানে এই নাচের মধ্য দিয়ে ওরা অনেক কিছু বোঝাচ্ছে, যে ফুলের মধু কত দূরে আছে ফুল সেটা বোঝায়। এইরকম ওরা দু রকমের নাচে, একবার গোল হয়ে বৃত্তাকার নাচ, আর একবার হচ্ছে আটের মতো নাচ, ওয়াকটেল নাচ, এগুলো আছে। আচ্ছা, শিম্পাঞ্জির আচরণ কে আবিষ্কার করেন? জেন গুডাল। বুঝতে পেরেছ? এনে একজন মহিলা। হ্যাঁ, তাহলে জেন গুডাল, শিম্পাঞ্জির আচরণ, এটাও ইম্পর্টেন্ট আছে। শিম্পাঞ্জির আচরণ কে আবিষ্কার করেন? এবারে ভারতীয়দের কথা যাচ্ছি। ভারতীয় পক্ষী গবেষক সেলিম আলী বা সালিম আলী, বোল্টা নিয়ে রাঘবেন্দ্র। বুঝতে পেরেছ? গাডাস্কার। তারপরে বাদুড় নিয়ে M.K. চন্দ্রশেখর, বাঘ নিয়ে রতনলাল ব্রহ্মচারী, পিঁপড়ে নিয়ে গোপালচন্দ্র ভট্টাচার্য। ভীষণ ইম্পর্টেন্ট। পিঁপড়ে নিয়ে কবি আছে, গল্প আছে, গোপালচন্দ্র ভট্টাচার্য আমাদের বাঙালি বিজ্ঞানী, আচরণ বিজ্ঞানী। বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? ওনারই লেখা, গোপালচন্দ্র ভট্টাচার্যের। বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। বুঝতে পেরেছ? এবারে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে? নেকটার বা মধু বলে। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে? নেকটার বলে। আর মৌমাছির বাসাকে কি বলে? এটা তো আমরা জানি, মৌচাক বলে। মৌমাছির বাসাকে মৌচাক বলে। বুঝতে পেরেছ? 11 অধ্যায় চলছে। 11 অধ্যায়, এরপরে 11 অধ্যায় বাকি প্রশ্নগুলো দিচ্ছি বন্ধুরা।
এই যে কোন কোন মহাদেশে কোনো মৌমাছি ছিল না? কোন মহাদেশে কোনো মৌমাছি ছিল না? কোন আমেরিকা মহাদেশে কোনো মৌমাছি ছিল না? হাতির সুর কী থেকে তৈরি হয়? নাক আর উপরের ঠোঁট জোড়া লেগে। হাতির যে সুর, হাতির সুরটা আসলে কি? হাতির সুরটা আসলে নাক এবং উপরের ঠোঁট, হাতির সুর। কোন দেশে মৌমাছি ছিল না? আমেরিকায়। হাতির সুর বোধহয় কী দিয়ে তৈরি হয়? আচ্ছা, মানুষের সঙ্গে কোন প্রাণী সব থেকে বেশি মিল আছে? না শিম্পাঞ্জি। মানুষের সঙ্গে কোন প্রাণী সব থেকে বেশি মিল? না শিম্পাঞ্জি। বুঝতে পেরেছো? পরিযায়ী কাকে বলে? কোনো কোনো পাখি দেখবে শীতকালে তাদের পরিবেশ থেকে, কঠিন পরিবেশ থেকে তারা আরামদায়ক পরিবেশে তারা চলে আসে। যে পাখিগুলো, তাদেরকে বলা আছে পরিযায়ী পাখি। আর এই যে চলে আসাকে বলা আছে, পাখি হতে পারে, অন্য কিছু হতে পারে, তাকে বলে পরিযান বা পরিযায়ী। বুঝতে পেরেছো? যেমন কি কি আছে? কাজল পাখি আর খঞ্জনা পাখি, এগুলো হচ্ছে। আর কি আছে? আর্কটিক টার্ন। কাজল পাখি, খঞ্জনা পাখি আর আর্কটিক টার্ন, ওরা পরিযায়ী পাখি। বুঝতে পেরেছ? আর্কটিক টার্ন। এবারে কোন মশা রক্ত পান করে? স্ত্রী মশা। ওরা রক্ত না পান করলে ওরা ডিম পাড়তে পারে না। স্ত্রী মশা। কোন মশা রক্ত পান করে? স্ত্রী মশা। মশার জীবনচক্রে যে দশাগুলো থাকে, কি কি জীবনচক্র দেখা, এরকম প্রশ্ন আসে। ডিম, তারপরে লার্ভাকে বলে শুককীট, আর যে পিউপাকে বলে মুখকীট, আর পূর্ণাঙ্গ। তাহলে মূল কথা হলো ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। লার্ভাকে আর কি বলে? শুককীট, আর পিউপাকে বলে মুখকীট। ম্যালেরিয়া, বুঝতে পেরেছো? অ্যানোফিলিস আর এডিস হচ্ছে ডেঙ্গি। এই মশাগুলো, ম্যালেরিয়া মানে রোগটা কোন মশা করে? না অ্যানোফিলিস, মানে স্ত্রী অ্যানোফিলিস। আর এডিস কে করে? এডিস মশা কি করে? ডেঙ্গি। এডিস মশা কি করে? ডেঙ্গি। আর অ্যানোফিলিস মশা কি করে? ম্যালেরিয়া। এরকম অ্যানোফিলিস, কিউলিস এবং এডিস, এদের মশাদের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট একদম আসে। কোনটা সূক্ষ্মকোণে বসে, কোনটা সমান্তরালে বসে, কোনটার ডানায় দাগ থাকে, কোনটায় দাগ থাকে না। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা অবশ্যই করবে। এরপরে মাছের শ্বাসঅঙ্গ কি? আমরা আগে একটা বলে দিয়েছিলাম, মাছের শ্বাসঅঙ্গ কি? মাছের শ্বাসঅঙ্গ ফুলকা। বুঝতে পেরেছ? কোন মাছের মুখের মধ্যে থলিতে বাচ্চারা জন্ম নেয়? তেলাপিয়া মাছের মুখের মধ্যে থলিতে বাচ্চারা জন্ম নেয়, তেলাপিয়া মাছে। বুঝতে? মা সি হর্স কোথায় ডিম তুলে রাখে? না বাবা সি হর্সের লেজের কাছে একটা বিশেষ থলিতে এটা ডিম তারা তুলে রাখে। বুঝতে? কোন মাছ মশার লার্ভা খায়? এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য টেনে টেনে চাষ করা হয়। না তেলাপিয়া মাছ। কোন মাছ মশার লার্ভা খায়? তেলাপিয়া মাছ। এটাও ভীষণ ইম্পর্টেন্ট আছে। কোন মাছ মশার লার্ভা খায়? তেলাপিয়া মাছ। ভীষণ ইম্পর্টেন্ট আছে। আর সাপের কান নেই, নাক নেই, সাপ গন্ধ টের পায় কীভাবে? সাপের কান নেই, নাক নেই, সাপ কীভাবে টের পায় তাহলে? না চেরা জিভ দিয়ে বাতাসে ভাসা গন্ধের অণু মুখের ভিতরে নিয়ে তারা গন্ধ টের পায়। সাপের জিভ হচ্ছে চেরা, সাপের জিভ চেরা। কোন প্রাণীর জিভ চেরা? এমনও থাকতে পারে সাপের জিভ। তাহলে চেরা জিভ দিয়ে তারা বাতাসে ভাসা গন্ধের অণু মুখের ভিতরে নিয়ে তারা কী করে টের পায়। কোন সাপ বাচ্চা প্রসব করে? সাপেরা তো ডিম পাড়ে, কিন্তু বাচ্চা প্রসব করে কোন সাপ? চন্দ্রবোড়া আর মেটুলি সাপ, যেটা মেটুলি সাপ বলা হয়। আমাদের দেশে গায়ে সরু সরু লম্বা থাকে, কামড়ায় না, হড়হড়ে সাপও বলে। মেটুলি সাপ। কোন সাপ বাচ্চা প্রসব করে? মেটুলি সাপ আর চন্দ্রবোড়া। বুঝতেছ? বাঘের কোন দাঁত ধারালো আর সাংঘাতিক জোরালো? না ক্যানাইন বা সদন্ত। বুঝতে পেরেছ? ক্যানাইন দাঁত। বাঘের কোন দাঁত খুব ধারালো বা খুব জোরালো, সাংঘাতিক জোরালো? ক্যানাইন বা সদন্ত দাঁত। বুঝতে পেরেছ? বাঘ ভালো দেখতে পায় কেন রাতের বেলা? না বাঘের চোখে রেটিনায় ট্যাপেটাম লুসিডাম বলে একটা বস্তু আছে। বাঘের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম বলে একটা বস্তু আছে, যা কম আলোতে দেখতে সাহায্য করে বাঘেরা। বুঝতে পেরেছ? বাঘেরা। তাছাড়া বাঘ, বিড়াল, ওদের চোখে একটা কী আছে? রড কোষ বলে একটা কোষ বেশি আসে। তিমি আসলে কি? তিমি যদিও জলে থাকে, তারা কিন্তু স্তন্যপায়ী। তিমি জলে থাকলেও তারা কিন্তু স্তন্যপায়ী। এরা আসলে স্তন্যপায়ী। বুঝতে পেরেছ? তিমি আসলে স্তন্যপায়ী। হ্যাঁ, এদের সামনে, মাথার সামনে, নাকের যে জায়গায় কিছু লোম আছে, আর স্তন্যপায়ীদের লোম থাকে আমরা জানি। ব্লাবার কাকে বলে? এটা একদম আসবেই আসবে। ব্লাবার কাকে বলে? তিমির চামড়ার নিচের পুরু চর্বি স্তরকে ব্লাবার বলে, এটা একদম আসবেই আসবে। আর ফ্লিপার কাকে বলে? এটা একদম আসবেই আসবে, ব্লাবার এবং ফ্লিপার। তাহলে ব্লাবার কি? তিমির চামড়ার নিচে
পুরু যে চর্বি স্তর তাকে কি বলছি, তাকে বলছি ব্লাবার। আর ফ্লিপার কি না পিছনের পা দুটো লোপ পেয়েছে মানে নেই, বুঝতে পেরেছো। আর সামনের দুটো হাত ওই ফ্লিপারের মতো বা কিছুটা মাছের ডানার মতো হয়েছে, কিছুটা ডানার মতো মাছের পাখনার মতো হয়েছে, বুঝতে পেরেছো, কিছুটা মাছের পাখনার মতো হয়েছে, দুটো হাত। ফ্লিপার আসলে কি না দুটো হাত, আর পিছনের পা দুটো কি হয়েছে লোপ পেয়ে গেছে মানে নেই, যেমন সাপের পা নেই সেরকম। তিমির শ্বাসজঙ্গ কি জলে বাস করে তবু ফুসফুস। তিমির নাকের ফুটোকে কি বলে, ব্লো হোল। ওরা হু করে উপর দিকে ওরা জল তুলতে পারে। কোন প্রাণী মস্তিষ্কের একটা অংশ ঘুমায় আর একটা অংশ জেগে থাকে, তিমি, বুঝতে পেরেছো। তিমি, যে আমাদের মস্তিষ্ক যখন ঘুমায় পুরোটা ঘুমায় আর যখন জেগে থাকে পুরোটা জেগে থাকে, কিন্তু তিমির উল্টো, একটা অংশ ঘুমায় আর একটা অংশ জেগে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি। পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি, হাতির থেকেও বড়, বুঝতে পেরেছো, 30 মিটার লম্বা, হ্যাঁ এরকম ভীষণ, আর মানে 2500 কেজি। একাদশ অধ্যায় শেষ। এবারে হচ্ছে 12 অধ্যায়। এবারে 12 অধ্যায় বর্জ্য পদার্থ। 12 অধ্যায় দু একটা প্রশ্ন আছে। জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ কাকে বলে? যেসব বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায়, এটা 12 অধ্যায় শুরু হয়েছে। যেসব বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় অর্থাৎ জীবাণুর দ্বারা এরা পচে যায় বা ভেঙে যায়, তাদের আমরা বলবো জৈব ভঙ্গুর। যেমন পচা ফল আর প্রাণীদের মলমূত্র, মাছের আঁশ এইগুলো, বা উদ্ভিদের গাছের পাতা, এইগুলো মাটিতে পড়ে থাকলে অনেকদিন পরে এরা পচে যায়, মাটিতে মিশে যায়, তাকে বলে জৈব ভঙ্গুর। আর জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ কি? যেসব পদার্থ জীবাণু দ্বারা ভেঙে যায় না, অর্থাৎ দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলেও কোনো রকম পরিবর্তন হয় না, যেমন প্লাস্টিকের জিনিস আর ডিডিটি, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর এবং এগুলো পরিবেশের ক্ষতি করে, মানুষের দেহেরও ক্ষতি করে, বুঝতে পেরেছ। চাষের জমিতে পাওয়া বর্জ্য পদার্থের নাম কি? ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যেটা মানুষের ক্ষতি করে, ডিডিটি। চাষের জমিতে পাওয়া বর্জ্য পদার্থের নাম কি? ডিডিটি। আর 4R বলিতে কি বলছে, এটা একদম আসবে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। 4R বলিতে কি বুঝে আসবে? আর হচ্ছে 4টা, একটা আছে রিডিউস, আর একটা রিফিউজ, আর একটা রিইউজ, আর একটা রিসাইকেল। আর রিডিউস মানে কমাতে হবে, রিফিউজ মানে প্রত্যাখ্যান করতে হবে, রিইউজ মানে পুনরায় ব্যবহার করতে হবে, আর রিসাইকেল মানে এগুলোকে আবার পুনর্নবীকরণ করা যায়। রিইউজ পুনরায় ব্যবহার, একটা পুনর্নবীকরণ, বুঝতে পেরেছ। রিডিউস মানে কমিয়ে আনা, আর বুঝতে পারি রিইউজ মানে আবার কাজে লাগানো, আর রিসাইকেল মানে পুনরায় ব্যবহার করা, বুঝতে পেরেছ। আর রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, এইগুলো ঠিক আছে। আর স্বাস্থ্যকেন্দ্র থেকে কি কি বর্জ্য পদার্থ বেরোয়? ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, গ্লাস, এই রক্ত, এগুলো হচ্ছে কিছু আছে সংক্রামকযোগ্য, কিছু অসংক্রামকযোগ্য। তো বন্ধুরা এইগুলোর মধ্য থেকে, আর যাদের ফার্স্ট ইউনিট থেকে কিছু এবং সেকেন্ড ইউনিট থেকে 2-1টা করে চ্যাপ্টার আছে, এই থার্ড ইউনিটে আছে, সেগুলো আমি দিচ্ছি না, কারণ ওইগুলো তোমরা আমার ইউটিউবে তোমরা ফার্স্ট ইউনিটের সাজেশান আর সেকেন্ড ইউনিটের সাজেশান দেখে নেবে, যে চ্যাপ্টারগুলো আছে তাদের মধ্যে দেখে ওইগুলো তোমরা করবে, তাই দিচ্ছি না বন্ধুরা। তো আবার গুরুত্ব দিয়ে বলছি বন্ধুরা, 100% গ্যারান্টি থাকবে, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় লেগে যাবে, তাই ভালো করে মন দিয়ে মুখস্থ করে যাও বন্ধুরা। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু পাশে থাকো, হেল্প করো। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে করছি, তাই তোমাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা আশা করছি বন্ধুরা। আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না, এবং ইতিহাস, ভূগোল, অঙ্ক সমস্ত বইয়ের কিন্তু সাজেশান দিয়ে উত্তর সহ দিচ্ছি, আর ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর করে দিচ্ছি, তাই অবশ্যই ফলো করো বন্ধুরা। সবাই ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।